সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পালের চর জাজিরিয়া শরীয়তপুর থেকে। তো আমার সাথে যে দাদাকে দেখতে পাচ্ছেন, দাদার সাথে অনেকদিন ধরেই ফোনে কথা হয়। দাদার বাড়ি কুমিল্লায়। দাদা, তারপর একটু যদি আপনার পরিচয় দেন আমার দর্শককে। আপনিও আমার দর্শক, যারা আপনাকে দেখেন তাদের সম্বন্ধে বলেন, আপনার নাম, ঠিকানা। আমার নাম সুমন শাহ, আমি কুমিল্লা থেকে আসছি। আমি কখনো চরে আসি নাই। এই হাসান ভাইয়ের ভিডিও দেখে আমার উদ্বুদ্ধ হয়েছে চরে আসা, চরে কিছু করা। এটা আমার মনে জাগছে, যার প্রেক্ষাপটে হাসান ভাইয়ের সাথে অনেকদিন ধরে কথা বলতেছি। কবে আসবো সুযোগ পাচ্ছি না। দেশে অরাজকতার কারণে আরো ভয় পাচ্ছি, যেতে পারবো কিনা সেই চিন্তায় আছিলাম। যাক, এক পর্যায়ে গাড়ি ঘোড়া চলা শুরু হলো, মন ছুটিলো। শুক্রবার আজকে চলি। দাদা, এবার একটু বলেন, এই যে সাহা, মানে আমি একটু আপনাদের সঙ্গে জানতে চাই। আমার যতটুকু ধারণা, আমার একটা কলিগ ছিল যশোরের বাড়ি, ওরা দীপালোক সাহা। আপনারা একটু ইকোনমিক্যালি খুব হিসাব করে চলেন, কিন্তু আপনার বিজনেসম্যান। ব্যবসা ছাড়া অন্য কিছু তারা কম বোঝে। চাকরিজীবী আপনি খুঁজলে খুব কম পাবেন। মানে সাহা সম্প্রদায়ের লোকেরা ব্যবসাটাই তাদের মানে সবচেয়ে বেশি শুট, এবং ছোটবেলা থেকে করে অভ্যস্ত। বাবা করে, ছেলে করে, প্রজন্মের পর্যন্ত ব্যবসা নিয়ে চলে। কি ব্যবসা করে? আমি বর্তমান কোনো ব্যবসা করি না, বর্তমানে আমি চাকরি করি। আচ্ছা, তো এই যে আমার ভিডিও দেখে অনেকে উদ্বুদ্ধ হয়, কেন হয় সেটাও জানি না। আসলে আমি ভালো লাগে, নিজে যেটা বুঝি সেটা বলার চেষ্টা করি। কারো ভালো লাগলে কেউ দেখে। অবশ্যই। ওইভাবে আপনি এখানে আসা, তো এখানে আসলে কি করতে চান? এখানে তো আমি আসলাম, আমার কাছে ভালো লাগলো। এখানকার পরিবেশটা খুব ভালো লাগলো। আর এখানকার, আমি তো মাটির সম্বন্ধে ধারণা নাই, এখানকার পরিবেশে বোঝা যাবে কি করলে ভালো হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা, এই মাটিতে কি বুনলে ভালো হবে, কি করলে ভালো হবে। যারা এখানে থাকে তাদের সাথে পরামর্শ নিতে হবে, নিয়ে কিছু একটা করলে বেটার হবে। আচ্ছা, ওই পাশ দিয়ে আমরা প্রথম যখন ঢুকলাম, ওই জায়গাতে পানি খুব বেশি নাই, বর্ষা একেবারে শেষের দিকে। কিন্তু আমাকে যতটুকু বলছে, যেহেতু শ্রাবণ মাসের শেষের দিকে, আপনারা তো বাংলা খুব মেনটেন করে। হ্যাঁ, শ্রাবণ মাস প্রায় শেষ। হ্যাঁ, ঠিক আছে। তো আমাকে বলছে যে ভাদ্র মাসের 15 তারিখ পর্যন্ত এই পানি আপডাউন করবে। তারপরে হয়তো আমরা সিদ্ধান্ত নেব কি করব। তো আপনি তো আমার সাথে প্রথমে আমরা গেলাম আমাদের ওখানে আমরা যেখানে 36 বিঘা জমি নিয়েছি, ওখানকার জায়গাগুলো দেখলেন। তো ওই জায়গাটা আপনার কেমন লাগলো? আমার খুব ভালো লাগছে, এবং ধানগুলা দেখে আমার খুব মনোভূত হয়েছে, যেটার জন্য আপনাকে রিকোয়েস্ট করতেছি, ধানগুলা নষ্ট করেন না। এগুলা কাজে লাগবে, খাওয়া যাবে, এবং যদি আপনি গবাদি পশু পালেন এটাও কাজে লাগবে। আচ্ছা, আমি যে ওই যে ধানগুলোর কথা বললাম, আমি গত 4-5 দিন আগে আসছিলাম, তখন কিন্তু ধানগুলো তো এরকম ছিল না। এই 4-5 দিনে কিন্তু ধানগুলোর শীষ, হ্যাঁ, অঙ্কুর দানা চলে আসছে এখন। এরপরে ওই জমির পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা একটা জমিতে গেলাম। ওখানে সম্ভবত আমি যে মালিকের জমি নিয়েছি, ওই মালিকের সম্ভবত 11 বিঘা জমি। ওইটা একটু উপর দিকে একটু বালিয়ে দেখলাম, কিন্তু এই পাশ দিয়ে তো ভালো লাগছে। হ্যাঁ, ওইটা আপনি মাথায় নিতে পারেন। আসলে আমি কি এই জায়গাগুলো, আজকে মনির ভাই তো ব্যস্ত, তো আমি মনির ভাই নাই দেখে আজকে ভালো করে আপনি দেখাই। লোকেশনটা তো সবগুলো তাদের মুখস্থ না, তো ওইগুলাকে আনুমানিক আশেপাশে ওখানে 11 বিঘা দেখলাম। তো 11 বিঘা দেখে যখন আমরা এদিকে আসছিলাম, এই যে আরেকটা জমি দেখলাম ওদিকে 6 বিঘা। 6 বিঘা না 5 বিঘা, ওই পাশে। হ্যাঁ, ওই জমিটাতে আমরা ওইদিকে যাইনি, কিন্তু বুঝছি যে জমিটা এরকম হবে, কারণ আশেপাশে মাটি দেখলে তার একটা বোঝা যায়, ধারণা করা যাচ্ছে। গত 4 দিন আগে যখন আসছিলাম, তখন আমার ধারণা হলো পালেরচর বাজার থেকে আমরা 10 মিনিটের মধ্যে আমার ওই স্থানে পৌঁছাইছি। পানি কম থাকার কারণে মনে হচ্ছে সময় বেশি লাগছে, এবং বাচ্চারা কিন্তু একটু কষ্ট হয়েছে পার করলো। সুন্দর মাছ দেখতেছিলাম। তো কেমন লাগলো বলেন? খুব সুন্দর এবং খুব ভালো লাগলো মাছ দেখা, মানে মনোভূত লাগলো এই জায়গাটাতে। আসলে এখানে অনেক সুন্দর মাছ, যে মাছগুলো আমাদের ওখানে দেখি না, আমরা ওখানে দেখি না এগুলা। কারণ আমাদের পাশে গোমতী নদী আছে, কিন্তু তেমন মাছ আমরা কখনো গোমতী নদীর পাই না। ওটাকে বলা হয় কুমিল্লার দুঃখ। হ্যাঁ, আমিও জানি দুঃখ। সেটা দুঃখটা কিসের? পানি থাকে না বেশিরভাগ সময়। যদি ইন্ডিয়ান পানি ছাড়ে তাহলে পানি দেখা যায়, এই জন্য বলা হয় কুমিল্লার। হ্যাঁ, গোমতী নদীর পানি তখনই হবে যখন ইন্ডিয়া পানি ছাড়বে, না হলে তো চরে থাকে বেশিরভাগ। এই যতটুকু আমরা দাঁড়াই আছি ততটুকু পানি থাকে বেশিরভাগ সময় নদীর মধ্যে। এটা যাওয়া যায় কেন? হ্যাঁ, দুঃখের এই জন্যই বলে কুমিল্লার দুঃখ কেন? হ্যাঁ, দুঃখটা এই জন্য যে আমরা চর পরে যাই বেশিরভাগ সময়। যখন পানি ছাড়লে, এখন মনে করেন তখন পানি হয়, আর না হলে পানি আমরা দেখি সংখ্যাই কম। আচ্ছা, তো দাদা, এরপরে এখানে আসার পরে আমরা এই জমিতে দেখলাম। তো এই যে আমরা যে জমিতে দাঁড়িয়ে আছি এখন, এই জমিটা কার আমি ঠিক জানি না, কিন্তু দাঁড়ায় মনে হচ্ছে মাটিটা খুব ভালো লাগছে। মাটিটা ভালো। আমরা এখানে যে 6 বিঘা দেখলাম, এই ঘরের আশেপাশে আর কি 6 বিঘা, আমার কাছে মনে হয় এই জায়গাটা আরো বেটার। হ্যাঁ, ওই মাটিটাও ভালো। তো এখন আপনি যদি শুরু করেন তাহলে তো সবজি বা কৃষি, এটাই চিন্তা ভাবনা। তারপরে এরকম 5-6 বিঘা কোনো জায়গায় ভালো লাগলে ওইটা নিয়ে নেন, প্রথম অল্প করে শুরু করেন। এটাই চিন্তা, মানে 5-6 বিঘা যদি একটা হয়, আগে দেখি এখানে কি করলে ভালো হয়, সবজিতে ভালো হয় কিনা ট্রাই তো করতে হবে। একটা কিছু করে তো উদ্বোধন করতে হবে আগে, ঠিক আছে? আর এখানে যদি সবজি করেন, তখন কি কোনো মানুষ রেখে নিবেন?
দেখি না চিন্তা ভাবনা তখন কি করা যায়, যে আসলে একটা কিছু তো করতে লাগবে, তো নিলে তো খুব শীঘ্রই নেওয়া লাগবে, আর খুব বেশি দিন বাকি নেই তো, কারণ এই পানি চলে যাবে বেশি দিন 15 তারিখের মধ্যে আপনার এগুলো সব সরে যাবে। আর পানি যদি বাড়ে 15 দিনের মধ্যেই পারবে। অতএব আপনি যদি যখন সিদ্ধান্ত নেবেন এই আগামী 15 দিন 1 মাসের মধ্যে আপনার কিছু শুরু করে দিতে হবে। আমি সিদ্ধান্ত মোটামুটি আগামী 15 দিনের মধ্যেই হবে, আপনার সাথে যোগাযোগ হবে, মনিবের সাথে কথা হবে, যে আগামী 15 দিনের মধ্যে সিদ্ধান্ত হবে অবশ্যই। না শুরু করেন। হ্যাঁ আমার খুব ইচ্ছা, আমি অনেক আগে, আপনাকে তো বললাম যে আমি অনেক আগে আসার ইচ্ছা, সময় করতে পারি না, শুক্রবার ছাড়া আমি অবসর থাকি না, শুক্রবার দিনও আমার কাজ থাকে। তারপর আমি আজকে ঘুম থেকে যখন উঠছি, উঠে দেখি যে বৃষ্টি, মনটা খারাপ হয়ে গেল যে আজকে যেতে পারবো না। আবার চিন্তা করলাম যে না, আজকে বৃষ্টি ভিজে হলেও যাবো, মানে উদ্বুদ্ধ হয়েছে যে যাবো যে কোনো ভাবে। কিন্তু আমার কিন্তু এটা খুব মানে এটাকে মানে অহংকার করে বলছি না, আমাকে কোনো কাজে কোনোদিন রোদ বৃষ্টি ঝড় থামাইতে পারে না। আমার যখন যেখানে যাব চিন্তা করব, তখন আমি এই চিন্তা করি না যেখানে তুফান হচ্ছে না ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে, তখন এই চিন্তা করি না। কারণ হচ্ছে যাওয়ার যদি ইচ্ছা থাকে লক্ষ্য অবশ্যই পৌঁছতে পারবো, যদি যাওয়ার ইচ্ছা থাকে। ধরেন আমি যদি বাইরে কোথাও শুটিং করতে যেতাম এরকম একটা সময়, এরকম একটা জায়গায়, তখন আমার সঙ্গে আমার ড্রাইভার থাকতো, একটা হাইস গাড়ি থাকতো, এসি ওয়ালা গাড়ি থাকতো, তারপরে আমার জন্য আমি চা নাস্তা করবো, আমাদের টিমের জন্য একটা ছেলে থাকতো যে আমাদের চা নাস্তা পানি সরবরাহ করবে, আমাদের ক্যামেরাম্যান থাকতো, ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট থাকতো, লাইটম্যান থাকতো, লাইটম্যান অ্যাসিস্ট্যান্ট থাকতো। এরকম একটা বড় টিম নিয়ে আমরা কোথাও যেতাম। আমার মনে আছে আমার তো ধারণা আমি এমন প্রোগ্রাম করছি যেখানে আমার 150 জন আর্টিস্ট ছিল, এরকম প্রোগ্রাম করতাম। তো এই সবগুলোর জন্য কিন্তু আবার আমি অফিসে গেলে আমাদের ইকোনমিক একটা ব্যাপার থাকতো, ওই সবগুলো টাকাগুলো আমাকে দিত, মানে প্রডিউসারদেরকে টাকা দেয়, রিপোর্টার যারা কাজ করেন তাদেরকে অফিস থেকে কোনো টাকা দেওয়া হয় না, হয়তো কোনো অফিসে হয়তো খাবারের জন্য একটা টাকা দেয়, আজকে সারাদিন কাজ করবে খেতে দিবে। কিন্তু আমি যখন কাজ করতাম প্রডিউসার ডিরেক্টরের কাছে লক্ষ লক্ষ টাকা দিতে হইতো, কারণ এই সম্পূর্ণ দায়িত্ব আমার, কে কি খাবে, কে কি পড়বে, কে কি করবে, লাইটম্যান কি করবে, ক্যামেরাম্যান কি করবে, গাড়ি ড্রাইভার কি করবে, এর প্রোডাকশন কি হবে, এর আর্টিস্ট কি হবে, এই সম্পূর্ণ দায়িত্ব তাদের লুক আফটার করা, তাদের খাবার দাবার যাতায়াত সম্পূর্ণ আমাকে দেখতে হবে, এবং সম্পূর্ণ লাইবিলিটি আমার। একটা চমৎকার ঘটনা মনে পড়লো, একবার আমার ওয়াইফকে 2-1 আমি শুটিং এ নিয়ে গেছি। আচ্ছা, এই বড়দিনের প্রোগ্রাম করতাম আমি, খ্রিস্টানদের বড়দিন। এই প্রোগ্রামগুলো প্রতি বছর আমিই করছি গত 13-14 বছর মাই টিভিতে। তো ওই যে বনানীতে একটা গির্জা আছে, তারপর আপনার এই যে কাকরাইলের যে সবচেয়ে বড় গির্জা, বা আপনার তেজগাঁয়ে, এইসব গির্জায় গিয়ে প্রোগ্রাম করতাম। একদিন আমার ওয়াইফ আমার ফোন দিচ্ছে, তো আমি বললাম যে তাহলে বাচ্চারা নিয়ে তুমি এটা সিজি নিয়ে চলে আসছে। তো যাওয়ার পরে ও আমার সাথে মেকআপ ম্যানরা থাকতেন, তো এদেরকে দেখে আমার ওয়াইফ বলতেছে যে তোমার কাজটা কি, মানে যে মেয়েরা নাচতেছে, ওরা গান গাচ্ছে, ওরা ক্যামেরা চালায়, ওরা লাইট জ্বালায়, ওই মেয়েটা মেকআপ দিচ্ছে, তো তোমার তো কোনো কাজ দেখি না। তো আমি বললাম যে এই তোমার আছে শুটিং এ আমার ভুল হয়ে গেছে, আমি কি করতেছি সেটাই, লোকগুলা যেখানে আসছে এখানে তারা থাকছে, এবং ফাইনালি এটা যখন একটা এডিটিং করে যখন আমি এটা জমা দিব, এটা সম্পূর্ণ লাইবিলিটি আমার। আমি তো ওই পারসন যে এগুলো ম্যানেজ করে আমার নেতৃত্বে এগুলো চলবে, সেখানে তুমি দেখতেছো আমার কোনো কাজ নাই, আমি সবকিছু করলাম, আমি জবাব দিয়ে তো আমার হ্যাঁ, একটা ভুল হলে জবাব দিতে হবে আমার। দাদা হ্যাঁ, অনেক কথা বললাম, আসলে আমরা যে কি করতাম আর এখন কোথায় আছি, এতগুলো কথা বলার অর্থ হলো যে ওইরকম একটা লাইফ থেকে নেতৃত্ব দিয়ে আমি কিন্তু চরে এখন ঘাস কাটতে আসছি, আমি কিছু করতে আসছি। তো আমি যদি পারি আপনিও পারবেন অবশ্যই, এটা এখানেই হোক, হ্যাঁ যেখানেই হোক, সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক, মানুষের ইচ্ছা শক্তি থাকতে হবে, শুরু করেন। হ্যাঁ অবশ্যই ইচ্ছা শক্তি থাকতে হবে, এটা সবচেয়ে বড় কথা। ইচ্ছা শক্তি না থাকলে কিছু করা যায় না, কিছু করা যাবে না। দূর হোক আর কাছ হোক সেটা বড় বিষয় না, সবচেয়ে বড় বিষয় হচ্ছে মনোবলটা ঠিক থাকতে হবে, আমি কিছু করব এটা মনে আনতে হবে, তাহলে ঠিকই করতে পারবে মানুষ, আমার দৃঢ় বিশ্বাস এটা। তো দাদা অনেক শুভকামনা রইলো। আমি সবাইকে বলি কেউ কোনোদিন ভাববেন না যে আমি আপনাকে পালের চর আসতে বলি, আমার মেসেজটা ছিল যে আপনারা যে যেখানে পারেন সেখানে শুরু করেন, এখানেই কেন আসতে হবে ভাই, বাংলাদেশে অনেক জায়গা আছে, আপনার যেখানে মন চায় আপনি শুরুটা করেন, সেটাই হবে আমার সার্থকতা। এখানে আসতে হবে এটা আমার সার্থকতা না, এখানে আসলে ওয়েলকাম, না আসলে আপনি আপনার জায়গায় শুরু করেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, দোয়ায় রাখবেন, ভালোবাসায় রাখবেন।